আমি একজন সামান্য গৃহিণী, একেবারে সাদামাঠা ঘরোয়া আমার জীবন। কখনো বুঝতে পারিনি শুধুমাত্র স্বামীর অসুস্থতা আর দুটা সন্তান আর পরিবেশ পরিস্থিতির কারণে আজকে আমার এই পরিণতি হবে। কখনো কল্পনাও করতে পারিনি এমন পরিস্থিতি আমার জীবনে আসবে, দুর্বিষহ হয়ে যাবে আমার জীবন। আমিও চেয়েছিলাম ভালো থাকতে, কিন্তু ভালো আমাকে কে বা থাকতে দিল? আমি ইচ্ছা করলেও ভালো থাকতে পারিনি, শুধুমাত্র তাদের জন্য। তারা আমাকে ভালো থাকতে দেয়নি। আর আমার সরলতার সুযোগ বলেন আর আমার অভাবের তাড়না বলেন, যাই বলেন না কেন, তার জন্য আজকে হয়ে গেলাম আমি রূপবতী রূপবান। রূপবতী রূপবান উপাধি নামটা অনেকেই আমাকে দিয়েছে, কারণ সবাই আমাকে যারা চিনে সবাই শুধু বলে রূপবতী রূপবানকে দরকার। কেন বললাম জানেন? কারণ এই যে অনেকটা রূপ নেই, কিন্তু অনেকভাবে মানুষকে সাহায্য করতে পারি। সাহায্যর ধরনটা এক একজনের কাছে এক এক রকমের। কেউ বা বলে আমার পা টিপে দাও, কেউ বা বলে তুমি আমার ভাতের থালাটা আগিয়ে দাও। মানে একটা মেয়ে সব রকমের রূপ ধারণ করতে পারে। একটা মেয়ে যেমন মা, একটা মেয়ে তেমন বউ, একটা মেয়ে তেমন কারো বোন, আবার সে যেমন গৃহিণী, সে তেমন কাজের বেটি। মানে এক কথায় সে সব কিছু। আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারে সমস্ত দায়িত্ব আমার কাঁধে, কিন্তু স্বামী অসুস্থ হয়ে পড়ায় আমার সংসার আস্তে আস্তে একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। সংসারে অনেক দায়িত্ব, বাচ্চাদের পড়া, সংসারের খরচ, বাসা ভাড়া সব কিছু চালানোর মতন আস্তে আস্তে ক্ষমতা কমে যাচ্ছে। প্রথমত বিক্রি করার ধরলাম নিজের গয়না, তারপরে বিক্রি করা শুরু করলাম ঘরের কিছু কিছু ফার্নিচার, তারপরে শুরু করলাম প্লেট বাটি। আর দেখতেছি চলতেছে না, সংসার আর কিভাবে চলবে। তাই আমার পাশের বাসার একটা প্রভাবশালী ভাইয়া ছিল, যে সে ইচ্ছা করলেই মানুষকে অনেক কিছু দান সদকা করত। কিন্তু আমি যখন তার কাছে কিছু চাইতে যাইতাম, সে তখন আমাকে বলতো কাজের বিনিময়ে কিছু আমাকে দাও, আর তুমিও খাবারের ব্যবস্থাও করতে পারবে আমার কাছ থেকে, তেমন মাসিক কিছু টাকাও পাবা, তো আমার বাসায় কাজে চলে আসো। তো আমি তার কথা আসলে বুঝতে পারিনি কী কাজে আসবো। আচ্ছা যাই হোক, যেমন কথা তেমন কাজ। আমি তাকে বললাম ঠিক আছে ভাইয়া, আপনার বাসায় আমি আগামীকাল থেকে কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। প্রথম দিনে যখন আমি কাজে যাই, আমার সঙ্গে খুব সুন্দর করে ব্যবহার করলো। তার ওয়াইফ ছিল না, ওয়াইফ একটু অসুস্থ, মাঝে মধ্যে বেশিরভাগই বাবার বাড়ি থাকতো, বাবার বাড়ি থেকে আসতো এবং আবার এইখানে কিছুদিন থাকতো, আবার বাবার বাড়ি যাইতো। জানি না তাদের মধ্যে কি সম্পর্ক, কি না কিছু হয়েছে সেটা জানি না, শুধু বলতো যে আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ। কিন্তু আসলে বুঝতে পারলাম কেন তার ওয়াইফ তার সঙ্গে এমন করতো। পরে বুঝতে পারছি কেন তার ওয়াইফ এমন করছিল তার সঙ্গে। আসলে তো মানুষের সঙ্গে না মিশলে বোঝা যায় না যে মানুষের ভিতরটা কেমন। আস্তে আস্তে যখন আমি তার বাসায় থাকলাম, বা তার ওয়াইফ যখন এসে 2-4 দিন থাকতো, আর বিশেষ করে ওই ভাইয়াটার চলাফেরা কথাবার্তা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগতো। কেমন কেমন বলতে কি, তার তাকানো, তার চাহনি অন্য রকমের। সে আমাকে বোঝাইতো, এটাই বলতো, জানো চেহারা ছবি যদি খারাপ হয় আর ভালো হয় সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি কেমন পারফরমেন্স করতে পারো। আমি বললাম তাকে, সেটা আবার কেমন কথা ভাইয়া? কেমন পারফরমেন্স বলতে আপনি কি বোঝাইতেছেন? বলতেছে সেটা না, তুমি ঘর সংসার কেমন করে করতে পারো।
আমি বললাম কি, একটা মেয়ে বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি যখন আসে, স্বামীর বাড়ি আসে, যখন সে না পারে কোনো কাজ আস্তে আস্তে শিখে নেয়। তো আমাকে সে কথায় বলল, বোকা মেয়ে, কিচ্ছু বুঝে না। আমিও তার কথার আগামাথা কিছুই বুঝলাম না। যাই হোক, আমি আমার মতো করে তার বাড়ির ঘর মোছা সহ শুরু করে সমস্ত কাজই করে দিতাম, রান্নাবান্না। এভাবে প্রায় চলে গেল 15 দিন। 15 দিন পর্যন্ত বেশ ভালোই ছিলাম। যখন দেখলাম, ওমা, 15 দিন যাওয়ার পরে দেখলাম তার বাসায় সে একটা আপুকে নিয়ে আসছে। সেই আপু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বুঝতে পারলাম না সেই আপুর সঙ্গে তার এত কী গল্প, ঘোষ গল্প। তো যাই হোক, তারা গল্প করুক করুক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তারপরে 2 দিন যাইতে দেখি আরেকটা আপু আসছে। আমি বুঝতে পারতেছিলাম যে হয়তোবা এর ভিতরে কিছু একটা আছে। তখন তার কয়েকদিন পরে দেখলাম আমি যার বাসায় কাজ করি তার ওয়াইফ আসছে। আমি তার সঙ্গে কখনো আসার পরে 2 বার দেখা হয়েছে, কিন্তু ওইভাবে কখনো কথা হয়নি। সে একটু রাগী রাগী টাইপের আর গম্ভীর টাইপের, বেশি একটা কথা বলা পছন্দ করে না। আর বিশেষ করে যখন সে দেখছে যে আমি একটা মেয়ে মানুষ তার বাসায় কাজে আসছি, তো এই জন্য হয়তোবা আমার প্রতি সে বিরক্ত। তো আমি তার সঙ্গে কখনো ওইভাবে কথা বলতাম না। আর সে যতটুক 2-একটা বলতো, সেম ততটুক। পরে ইচ্ছা করে সে দেখি আমার রান্নার সময় আসছে। রান্নার সময় এসে আমাকে জিজ্ঞেস করছে, তুমি এই বাসায় কতদিন ধরে কাজ করতেছো? তো আমি বলতেছি, আপা, এই বাসায় আমি কাজ করতেছি 15 দিন পার হলো। আজকে প্রায় 22 দিনের এরকম, 21-22 দিন এরকম হবে, মাস হয়নি। তো বলতেছে, ও তুমি শুধু রান্নাই করো, এর পাশাপাশি আর কিছু করো না তোমার স্যারের জন্য? তো আমি শুনে অবাকই হলাম, এটা আবার কেমন কথা, স্যারের জন্য আমি আবার কি করব? তো তখন সে আমার সঙ্গে একটু অন্যভাবে বিহেভ করলো। কেন, তুমি দেখো না, কিচ্ছু বুঝো না? আমি বলছি, না আপা, আমি আসলেই কিছু বুঝতেছি না। কেন আপা, কি হয়েছে? তো সে আমাকে বলল, সত্যিই কি তুমি বুঝো না? তোমাকে সে কিছু বলেনি? আমি বলতেছি, না আপা। কয়, তুমি কি জানো আমার হাজবেন্ড, এই মানুষটা কতটা খারাপ? এই যে কিছুদিন পর পর সে বাসায় যে মেয়ে মানুষগুলো নিয়ে আসে, এইগুলা জানো সে কী করে? এইগুলা সে তাদের সঙ্গে গল্প করে, বাকিটুক তুমি বুঝে নিও। তো আমি শুনে অবাক হলাম। আমি বললাম, কী বলেন? তার কথা? হ্যাঁ, সে একদিন আমার সঙ্গে কেমন করে কথা বলেছিল, সেদিন আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আসলে সে মানুষটা কেমন। সেটা শুনে আমি অবাক হলাম। তো বললাম, আপনি নাকি অসুস্থ, আপনি কি এখানে থাকেন না? ঠিক মতো? সে আমাকে উত্তরে বলল, আমি থাকবো কি করে, তুমি বুঝো না দেখে? এই লোকের সঙ্গে কি থাকার কোনো অবস্থায় আছি সেটা বলো তুমি? কিন্তু আমি তাকে ছাড়তেও পারি না, আবার চলে যেতেও পারি না, কারণ আমিও পরিস্থিতির শিকার। আমার 2টা সন্তান আছে। আমার মেয়েটা বিয়ের উপযুক্ত, আর ছেলেটা ভার্সিটিতে পড়ে। এখন আমি ইচ্ছা করলেও তাদের সামনে বলতে পারি না। আর আমার হাজবেন্ডের এখনও অভ্যাসটা গেল না। কি করার আছে? আমার বিয়ের 10 বছর পর থেকেই দেখতেছি এই অবস্থা। জানি না কোন খপ্পরে পড়েছে, কি হয়েছে। তো যাই হোক, তোমার সঙ্গে তো কখনো কোনো কিছুই হয়নি, কিছুই বলিনি, তুমি সেটা বলো। তাই বললাম, না আপা, আমার সঙ্গে সে একদিন একটা কথা বলছিল, এতটুক আমি আর বুঝতে পারিনি। যাই হোক, তাকে আমি দেখি। তুমি কি দেখছো তাকে? কাউকে আনতে দেখো নাই? আমি বলছি, দেখছি, কিন্তু আপা আমি কখনো কিছু জিজ্ঞেস করিনি। আমি সকালবেলা আসি, আইসে রান্না করি, আর সকালের নাস্তা অনেক দিন বানাই, অনেক দিন বানাই না, দুপুরের রান্না আর বাসা গুছায় দিয়ে আমি চলে যাই। তো সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা হয়
তুমি আমাকে অবশ্যই জানাবা। আমি বলছি ঠিক আছে আপা। পরে এটা শুনে আমি সেদিন আর রান্না কি করব, আমার তো পুরো হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। কি বলে এমন একটা মানুষ, আর এমন একটা বউ, এত সুন্দর আপাটার চেহারা, তারপরেও এমন করে। আচ্ছা যাই হোক, তো এটা ভাইবে আমার লাভ নাই। আমি পরের বাসায় কাজ করি, আমার কাজ করতে হবে, থাকতে হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। তো আমার বড়লোকের কারবার শুনে লাভ নাই। তো বাসায় এসে আমার হাসব্যান্ডকে এগুলা বললাম। আমার হাসব্যান্ড বলল যে ঠিক আছে, তুমি কালকে থেকে ওই বাসায় আর তোমার কাজে যেতে হবে না। তখন আমি বলতেছি কেন, কালকে থেকে কাজে না গেলে আমি তো টাকাও পাবো না, পুরো মাসটা কমপ্লিট করি তারপরে। তখন আমার হাজব্যান্ড বলল তুমি যখন কাজে যাবা তখন তুমি আমার বড় ছেলেকে নিয়ে যাবা সঙ্গে করে, ঠিক আছে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। যাই হোক, বড় ছেলেকে এরপরে কয়েকদিন কাজ করে তার বাসায়, আপাটাও ছিল, কয়েকদিন কাজ করে আমি তার বাসা থেকে চলে আসলাম। চলে আসার পরে যখন আমি চলে আসব, তখন আমাকে আপাটা বলল তুমি অনেক ভালো করছো বুঝে চলে যাওয়ার জন্য। কারণ এর আগে যে কাজের মেয়েটা ছিল তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তোমার সঙ্গে সেটা ঘটেনি, তার জন্য তুমি বড় বাসা বেঁচে গেছো। আচ্ছা যাই হোক, যেটাই হোক, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আমি আমার সম্মান নিয়ে চলে আসতে পারছি, এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যে গল্পটা আপনাদের সঙ্গে বললাম, এই গল্পটা আমার না, আমার পরিচিত একটা মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটে গেছে। আর দ্বিতীয় কথা না বললেই নয়, মানুষ কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতির জন্য খারাপ হয়ে যায়। তাই সবাইকেই বলবো, যখন আপনার কিছু থাকবে তখন একটু হিসাব করে চলে একটু সঞ্চয় করার চেষ্টা করবেন, যাতে কখনো বিপদে পড়লে অন্তত আপনি কিংবা আপনার হাসব্যান্ড কিছু একটা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।